বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা গতদিন পড়েছিলাম ডিকশনারিজ। আজকে আমরা পড়বো এনসাইক্লোপিডিয়াস বা বিশ্বকোষ। আমরা সবাই এটা জানি, বিশ্বকোষ একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স সোর্স হিসেবে আমরা ব্যবহার করে থাকি। মানে যতগুলো রেফারেন্স উপকরণ হিসেবে আমরা পাই যে আমাদের সাহায্য করতে পারে, বিশ্বকোষকে আমরা বলে থাকি যে এটা একটা আদর্শ। কারণ এটা এমন একটা রেফারেন্স উৎস যেখানে সমস্ত বিষয়ের তথ্যগুলো পাওয়া যায়। এই কারণে অন্য যে কোনো রেফারেন্স উৎসের তুলনায় বিশ্বকোষ জ্ঞান অনুসন্ধানী মানুষের সবচেয়ে প্রিয় এই বিশ্বকোষ, যার ইংরেজি হচ্ছে এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে বিশ্বকোষ আসলে কি। গ্রন্থাগারের বিভিন্ন রেফারেন্স সামগ্রীর মধ্যে আমরা বলছি এনসাইক্লোপিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। এনসাইক্লোপিডিয়া এমন একটি প্রকাশনা যা জ্ঞানের আধার হিসেবে বিবেচিত হয়। এনসাইক্লোপিডিয়া শব্দের আবেদনিক অর্থ হলো জ্ঞানকোষ, বিশ্বকোষ, মহাকোষ ইত্যাদি বিভিন্ন নামে আমরা এটাকে অভিহিত করে থাকি। শব্দটা এনসাইক্লোপিডিয়া শব্দটা গ্রিক শব্দ এনসাইক্লোকিস জেনারেল, যার মানে হচ্ছে এটা জেনারেল, এবং পিডিয়া দুইটা অংশ যেহেতু আছে, যার অর্থ এডুকেশন বা বিদ্যা বা শিক্ষা আমরা এটা বলে থাকি, এটা থেকে এসেছে। এর মূল অর্থ হলো সাধারণ শিক্ষা। এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ হলো সমস্ত বিষয়ের তথ্যের একটা সংক্ষিপ্ত সার, অর্থাৎ একটা বিশাল একটা বিষয়কে খুব সংক্ষেপে পাঠকের সামনে তুলে ধরা হয়। তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আমরা এটা একটা এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞাতে আসলে এনসাইক্লোপিডিয়া কি এটাতে বলা হয়েছে যে এটা হলো একটা রেফারেন্স বই যা জ্ঞানের সকল শাখার বা একটা নির্দিষ্ট বিষয়ের তথ্য ব্যাপক আকারে ধারণ করে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এখানে এনসাইক্লোপিডিয়া কি সেটা বলতে গিয়ে সংজ্ঞা দিচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নামে যে বই আছে, এটা একটা জেনারেল এনসাইক্লোপিডিয়া। অনেক ধরনের এনসাইক্লোপিডিয়া আছে, আমরা সেদিকে যাব পরে। তো সেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের, সেখানে বলা হচ্ছে যে এনসাইক্লোপিডিয়া হলো একটা রেফারেন্স বই। তাহলে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে দুটো রেফারেন্স বইয়ের নাম বলেন, তাহলে একে নির্দ্বিধায় একটা ডিকশনারি একটা এনসাইক্লোপিডিয়া বলে দিবেন। রেফারেন্স বই যেটা কি করে, যা জ্ঞানের সকল শাখায়, তার মানে এমন কোনো শাখা নেই যে এখানে আলোচনা করা হয় না, বা একটি নির্দিষ্ট বিষয় হতে পারে। তার মানে আমরা এখান থেকে একটা ডিসিশন আসতে পারতেছি, একটা হলো জেনারেল এনসাইক্লোপিডিয়া, একটা হলো সাবজেক্ট এনসাইক্লোপিডিয়া। এখানে সংজ্ঞাতে সবকিছু বলা হচ্ছে, একটা নির্দিষ্ট বিষয়ের তথ্য ব্যাপক আকারে ধারণ করে। বিশ্বকোষ নিয়ে অনেক কথা প্রচলিত আছে। কেনেথ কিস্টার উনি বলেন যে শিক্ষিত মানুষ যেসব বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করেন বা সার্বজনীনভাবে যেসব বিষয়কে জানার জন্য যোগ্য মনে করা হয়, সেগুলোকে সাধারণ বা সংকেতবদ্ধ করাই হচ্ছে বিশ্বকোষের কাজ। অনেকে অনেক কথা বলেছেন, তো মূল কথায় আমরা যদি বলতে চাই যে বিশ্বকোষ হলো একটা রেফারেন্স বই যেটা জ্ঞানের সকল শাখায় অথবা একটা নির্দিষ্ট বিষয়ের তথ্য ব্যাপক আকারে ধারণা করে। এতটুকু বললেই যথেষ্ট। আমরা এবারে দেখব যে বিশ্বকোষের যে গুরুত্বপূর্ণ ফিচার্স গুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, মেইন ফিচার্স অফ এনসাইক্লোপিডিয়া, এটা নিয়ে একটু কথা বলবো। মানুষ কিন্তু প্রকৃতিগতভাবে কিন্তু সবসময় অনুসন্ধানচু, অর্থাৎ তারা সবসময় অনুসন্ধান করতে খুব পছন্দ করে। কিউরিয়াস মাইন্ড, অলওয়েজ কিছু না কিছু জানতে চায়। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষের মন বিচিত্র সব জিজ্ঞাসায় পরিপূর্ণ, এবং আপনারা অবাক হবেন শিশুরা এমন সব পিকুলিয়ার কোশ্চেন করে যে আপনি অবাক হবেন যে এগুলো মাথায় কিভাবে আসে। তো সেটা বয়স শিশু থেকে একদম বৃদ্ধ প্রত্যেক স্তরের মানুষ যে কোনো ব্যাপারেই জানতে চায়। এসব জিজ্ঞাসার উত্তর পাওয়ার জন্য তাদের অনেককেই বিশ্বকোষের দ্বারস্থ হতে হয়। বিশ্বকোষ তার বিচিত্র তথ্যের ভান্ডার থেকে এসব জিজ্ঞাসার উত্তর দেয়। তো বিশ্বকোষ তাই বহুমাত্রিকতা ও প্রকরণগত বৈচিত্র্যে ভাস্কর। বিশ্বকোষের আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেডি রেফারেন্স চাহিদা পূরণ। এক নম্বরে বলা হচ্ছে রেডি রেফারেন্স চাহিদা
পূরণ। আমরা কিন্তু লং রেঞ্জ, রেডি রেঞ্জ পড়ে আসছিলাম। তো এখানে বলা হচ্ছে রেডি, অর্থাৎ বিশ্বকোষ যে কোনো বিষয়ে দ্রুত ও সরাসরি তথ্য প্রদান করে। যেহেতু রেডি রেফারেন্সের কথা বলা হচ্ছে, এজন্য দ্রুত এবং সরাসরি। বৃহস্পতি গ্রহের আয়তন কত? মেরু ভল্লুকের ছবি কোথায় পাওয়া যেতে পারে? বা ব্রাজিল থেকে পর্তুগিজ শাসন থেকে স্বাধীনতা লাভ করে? ব্রাজিল কবে আর কি পর্তুগিজ শাসন থেকে স্বাধীনতা লাভ করে? এ জাতীয় প্রশ্নের তাৎক্ষণিক উত্তর প্রদানের মাধ্যমে পাঠকের রেডি রেফারেন্স চাহিদা পূরণ করবে বিশ্বকোষ। বিখ্যাত ব্যক্তিদের জীবনী বা জাতীয় ও আঞ্চলিক পরিসংখ্যান থেকে শুরু করে মূল্যবোধ বা নন্দন তত্ত্বের মতো বিমূর্ত যে বিষয়গুলো আছে, সব বিষয়ে কিন্তু নির্ভরযোগ্য তথ্য থাকে এই বিশ্বকোষে। তার মানে সহজ কথায় যদি আমরা বলি, এর প্রধান যে বৈশিষ্ট্যটা হবে, রেডি রেফারেন্স চাহিদা পূরণ করবে। 1। 2 নম্বর আমরা বলছি ব্যবহার উপযোগিতা। ব্যবহার উপযোগিতার দিক দিয়ে যদি আমরা দৃষ্টি রেখে বিশ্বকোষের ভুক্তিগুলোকে তৈরি করি, তাহলে বর্ণানুক্রমিক বিন্যাসের সরলতা থেকে শুরু করে লেখার সহজ যে ভঙ্গি, সবকিছুই উদ্দেশ্য হচ্ছে পাঠকের কাছে সহজবোধ্য ভাষায় একটি বিষয়কে তুলে ধরা। এ কারণে বিশ্বকোষের দুর্বোধ্য শব্দ বা জটিল বিশ্লেষণ এড়িয়ে যাওয়া সম্ভব হয়। এমন ভাবে তথ্যকে উপস্থাপন করা হয় যাতে গড়পড়তা পাঠক কঠিন ব্যাপারটাকে খুব সহজেই নিজের মতো করে বুঝতে পারে। এটাই হলো ব্যবহার উপযোগিতা, বিশ্বকোষের একটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বরে আমরা বলছি পরিধি। বিশ্বকোষ রচনার সময় পাঠক যাতে কোনো বিষয় সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া হয়। যেমন কোনো দেশ সম্পর্কীয় ভুক্তিতে সে দেশের ইতিহাস, ভূগোল, জনগোষ্ঠী, সরকার, অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে ক্রীড়া, পর্যটন, ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি সংক্রান্ত তথ্যগুলো কিন্তু এখানে স্থান পায়। যদি কারো জীবনী হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ সন, তারিখ, তার কি কি অর্জন আছে জীবনে, এসব ইত্যাদি তথ্য এখানে অন্তর্ভুক্ত থাকে। তার মানে পরিধিটা আপনারা বুঝতে পারছেন। 4 নম্বরে বলা আছে সামগ্রিকতা। সামগ্রিকতাটা কি? যে যেমন আমরা বলি সুপার মার্কেট বা মল, এ যেমন মানুষ প্রয়োজনীয় সব জিনিস কিনতে পারে, ঠিক একইভাবে তারা একই উৎসে সব ধরনের তথ্য আশা করে। মানে আমরা কিন্তু চাই যে একটা জায়গায় যাব, সেখান থেকে যেন সবকিছু পাই। এখন প্রত্যেকটা জিনিসের জন্য যদি আলাদা আলাদা জায়গায় যেতে হয়, তাহলে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই বা আমাদের যেতেও ইচ্ছা করে না। বিভিন্ন তথ্যের জন্য বিভিন্ন উৎস ব্যবহার করতে আসলে আমরা রাজি হই না। এই মানসিকতাকে সমাজবিজ্ঞানীরা মল মেন্টালিটি, আবারও বলছি মল মেন্টালিটি বলে অভিহিত করেছেন যারা সোশ্যাল সায়েন্টিস্ট আছেন তারা। এই উৎস থেকে সব তথ্য জিজ্ঞাসা পূরণে এই মানসিকতাকে বিশ্বকোষ রচনার সময় বিশেষভাবে বিবেচনা করা হয়। এ কারণেই কিউবিস্ট আন্দোলনের পুরোধা হিসেবে পাবলো পিকাসোর উপর গবেষণার আগ্রহী ব্যক্তি বিশ্বকোষে পাবলো পিকাসো ও কিউবিজম উভয়ই উপর পৃথক ভুক্তি পাবেন। তাহলে সামগ্রিকতা বলতে আমরা সহজ কথায় বলবো এমন একটা জায়গা যেখানে আমরা সবকিছু আমাদের পাবো, বিভিন্ন সোর্সে না যে এক জায়গা থেকে সবগুলোকে পেতে পারি। আর 5 নম্বরে বলছে রেফারেন্স সহায়তা। সেটা কি? সেটা হচ্ছে যে বিশ্বকোষ রচনার সময় অন্তর্ভুক্ত বিষয়াবলী প্রসারতার দিকে যথেষ্ট নজর দেওয়া হলেও বিষয়ের যে গভীরতা সেভাবে গুরুত্ব পায় না। পাঠক কোনো বিষয়ে অধিকতর তথ্য পেতে চাইলে তাকে নির্ভর করতে হয় গ্রন্থপঞ্জি বা ক্রস রেফারেন্সের উপর। বিশ্বকোষে ক্রস রেফারেন্সের মাধ্যমে পছন্দের বিষয়ে বাড়তি তথ্যদানের প্রথা প্রথম চালু হয়েছিল 1410 সালের দিকে। এ থেকেই বোঝা যায় যে পদ্ধতি কতটা পুরনো। কোনো বিষয়ে এক ঝলকে দ্রুত তথ্য পাওয়ার জন্যই পাঠক কিন্তু বিশ্বকোষটি ব্যবহার করেন। বাড়তি তথ্যদানের জন্য সব বিশ্বকোষে অতিরিক্ত তথ্য উৎস বা সহায়ক পঞ্জির ব্যবস্থাও থাকে। তাহলে রেফারেন্স সহায়তায় কাজ করে। 6 নম্বরে বলছি সময়ের চালচিত্র। সেটা কি? যে বিশ্বকোষ একটি নির্দিষ্ট সময়ের চিত্র ফুটে ওঠে। সভ্যতার বিবর্তনের ধারায় মানুষ নানা অভিজ্ঞতা সঞ্চয় করে এগিয়ে চলছে। বিশ্বকোষ মানুষের এসব অভিজ্ঞতা এবং একটি নির্দিষ্ট সময়ের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের প্রতিফলন ঘটায়।
অভিধানে যেমন শব্দ বা ধারণার ক্রম পরিবর্তনের চিত্র ফুটে ওঠে, বিশ্বকোষে একই চিত্র আরো পূর্ণাঙ্গ এবং বিস্তারিতভাবে প্রতিফলিত হয়। এভাবে সময়ের চালচিত্রকে এখানে তুলে ধরা হয়। এবং 7 নম্বরে বলা হচ্ছে বাড়তি উপকরণ প্রদান। সেটা কি? পূর্ণাঙ্গভাবে কোনো বিষয়, বস্তু বা ধারণাকে বোঝার প্রয়োজনে পাঠকরা সবসময় বিশ্বকোষে অতিরিক্ত কিছু আশা করেন। বিশ্বকোষগুলো মানচিত্র, ছবি, রেখাচিত্র, পরিসংখ্যানগত সারণী, ঐতিহাসিক দলিল, দস্তাবেজ, উদ্ধৃতি এবং ইলেকট্রনিক বিশ্বকোষের ক্ষেত্রে মাল্টিমিডিয়া অ্যাটাচমেন্টের মাধ্যমে পাঠকের এসব চাহিদা পূরণের চেষ্টা করেন। এসব উপকরণ বিশ্বকোষের ব্যবহার উপযোগিতায় দিনে দিনে নতুন নতুন মাত্রা সৃষ্টি করে। তো যদি উপরের আলোচনাটা দেখে একটু আমরা খেয়াল করি, তা এটা স্পষ্ট যে বিশ্বকোষ আসলে পাঠকের বিচিত্র তথ্য চাহিদা পূরণের মাধ্যমে তথ্যের এক অনন্য উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বকোষ যেমন কোনো কিছুর সংজ্ঞায় প্রদান করে, তেমনি তার প্রকৃতি সম্বন্ধে একটা ধারণা দেয়, প্রক্রিয়ার ব্যাখ্যা দেয়, আবার ছবির মাধ্যমে তাকে উপস্থাপনও করে। এ কারণে জ্যাক বার্জন নামে একজন আছেন, উনি মনে করেন যে বিশ্বকোষকে কেবল অন্ধভাবে ব্যবহার করলেই হবে না, এর বহুমুখী ব্যবহারও আয়ত্ত করতে হবে। অনেক শিশুর স্মৃতিতেই বিশ্বকোষ এমন একটা বিরাট বই যাতে সব বিষয়ে তথ্য আছে। বার্জন মনে করেন যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের মনে বিরাট বইয়ের ওই ধারণাটি ক্রমে সম্প্রসারিত হয়ে জ্ঞান ধারণকারী অন্য সব বইয়ের মধ্যে ছড়িয়ে পড়া উচিত। বিশেষ করে আধুনিক সমাজে বার্জনের যে পরামর্শটা, সেটা বিশেষভাবে প্রাসঙ্গিক একটা বিষয়। কারণ এখন চেনা নামের একাধিক যে খণ্ড বিশিষ্ট মুদ্রিত বিশ্বকোষের পরিবর্তে হালনাগাদ তথ্য সমৃদ্ধ অনলাইন উপকরণের দিকে পাঠকের মনোযোগ চলে যাচ্ছে। সেগুলোতে মাল্টিমিডিয়া এবং পাঠকের পছন্দের ইন্টারফেস বেছে নেওয়ার সুবিধাও আছে। তো এই হলো আমাদের বিশ্বকোষের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা এবারে দেখব বিশ্বকোষের ধরন। এনসাইক্লোপিডিয়াকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। সেটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যে ডেফিনেশনটা দেখছিলাম সেখানে আমরা বলেছিলাম, একটা হলো সাধারণ বিশ্বকোষ, যাকে আমরা ইংরেজিতে বলি জেনারেল এনসাইক্লোপিডিয়া। একটা হলো বিশেষ বিশ্বকোষ, যাকে আমরা বলছি স্পেশাল এনসাইক্লোপিডিয়া। একটু সংক্ষেপে যদি বলি, সাধারণ মানে সেখানে সবগুলো বিষয় স্থান পাবে, আর বিশেষ মানে হলো বিশেষ, সেটা সাবজেক্ট হতে পারে নির্দিষ্ট বিষয়ের উপরে, এটাকে আমরা বিশেষ বলে থাকি। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা হচ্ছে সাধারণ বিশ্বকোষের একটা উদাহরণ। আর যদি আমরা বলি বিশেষ, তাহলে যদি আমরা বলি যে এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটাকে আমরা বিশেষ বা সাবজেক্ট বিশ্বকোষ হিসেবে চিহ্নিত করতে পারি। তো এছাড়াও বিশ্বকোষের অনেকগুলো ধরন আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন এখানে বলা হয়েছে প্রথমে বহু খণ্ড বিশিষ্ট সাধারণ বিশ্বকোষ, মাল্টিভলিউম জেনারেল এনসাইক্লোপিডিয়াসের কথা বলা হচ্ছে। বহু খণ্ড তার মানে 1, 2, 3, 4 এরকম অনেকগুলো খণ্ড থাকতে পারে যে বিশ্বকোষ, সেটার কথা বলা হচ্ছে যে বহু খণ্ড বিশিষ্ট সাধারণ বিশ্বকোষ। তো বিশ্বকোষ বলতে সাধারণত পাঠক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো বহু খণ্ড বিশিষ্ট প্রথাগত বিশ্বকোষকেই বুঝে থাকেন। এ ধরনের বিশ্বকোষের সংজ্ঞা দিতে গিয়ে কৃষাণ কুমার বলেছেন যে মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত সমস্ত বিষয়ের পদ্ধতিগত তথ্য ধারণকারী বিশ্বকোষ হচ্ছে সাধারণ বিশ্বকোষ। সবকিছু এখানে স্থান পাবে। সামগ্রিক ও ব্যাপক ভিত্তিক চরিত্রের কারণে এ ধরনের বিশ্বকোষের পরিসরটা বেশ বড়সড়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছাড়াও এ ধরনের বিশ্বকোষের আরো উদাহরণ হচ্ছে এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া ইত্যাদি। তাহলে তিনটা নাম শিখলেন, একটা হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, একটা হলো এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া। এগুলো হচ্ছে বহু খণ্ড বিশিষ্ট সাধারণ বিশ্বকোষ। এরপরে আমরা দেখছি এক খণ্ড বিশিষ্ট বিশ্বকোষ, মানে একটাই হবে, একটা বই, বড়সড় একটা বই, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ভলিউম এনসাইক্লোপিডিয়াস। এটা কি রকম? এ ধরনের বিশ্বকোষ সংক্ষিপ্ত আকারে কোনো বিষয়ে তথ্য প্রদান করে, সাধারণত সঙ্গে থাকে প্রাসঙ্গিক চিত্রবলী। এক খণ্ড বিশিষ্ট বিশ্বকোষের উদাহরণ হিসেবে এনসাইক্লোপিডিয়া অফ অ্যানিম্যাল সায়েন্স, এনসাইক্লোপিডিয়া অফ অ্যানিম্যাল সায়েন্স এর কথা বলা যায়। এগুলোতে সাধারণত নির্ঘণ্ট থাকে না, ভুক্তিগুলো বর্ণানুক্রমে
সজ্জিত থাকে। বহুখণ্ড বিশিষ্ট বিশ্বকোষের সুলভ বিকল্প হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারি। বাড়িতে ব্যবহারের জন্য ব্যক্তিগত উদ্যোগে অথবা গ্রন্থাগারের রেডি রেফারেন্স সংগ্রহের শক্তি বৃদ্ধির জন্য আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি। তারপরে বলা হচ্ছে যে শিশু এবং তরুণদের জন্য যে বিশ্বকোষ, সেটা কি? যে এনসাইক্লোপিডিয়াস ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস, সাধারণত শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য এসব বিশ্বকোষ রচিত হয়। কাঠামো, উপস্থাপনা ও তথ্য উপস্থাপনের ধরন বিচারে এগুলো অন্য বিশ্বকোষ থেকে ভিন্ন রকমের হয়। অপ্রাপ্ত বয়স্ক পাঠক যাতে এতে বর্ণিত তথ্য সহজে হৃদয়ঙ্গম করতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। বয়স এবং শিক্ষণ দক্ষতার বিচারে শিশু এবং তরুণ সমাজের মধ্যে সামর্থ্যগত কিছু পার্থক্য আছে, এটা আমাদের সবাইকে মানতে হবে। এ ধরনের বিশ্বকোষে সে পার্থক্যের কথা মাথায় রাখা হয়, ফলে মুদ্রিত ও ইলেকট্রনিক উভয় ফরম্যাটে এ ধরনের বিশ্বকোষে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, ওয়ার্ল্ড বুক সিরিজের চাইল্ড ক্রাফট অল্প বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য প্রণীত, অন্যদিকে কমট্রন্স বাই ব্রিটানিকা উদ্দেশ্য হচ্ছে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের যে চাহিদা সেটা পূরণ করবে। তারপরে আমরা বলছি যে বিষয় বিশ্বকোষ অর্থাৎ সাবজেক্ট এনসাইক্লোপিডিয়া। এটা কি? বিষয় বিশ্বকোষ হচ্ছে যে জ্ঞানের কোনো একটা শাখা সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রদান করবে। মূল ও আকার বিচারে বিষয় বিশ্বকোষে প্রচুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সাধারণ বিশ্বকোষে বিষয়ের যে গভীর আলোচনা সম্ভব নয়, এই বিশ্বকোষে সেটি করা হয়ে থাকে। দ্য প্যাসিফিক আইল্যান্ডস অ্যান এনসাইক্লোপিডিয়া বা দ্য এনসাইক্লোপিডিয়া অফ ফরেনসিক সায়েন্স এর মতে বিষয় বিশ্বকোষ গ্রন্থাগারে সাধারণভাবে অবহেলিত বা কম মনোযোগপ্রাপ্ত বিষয়ের তথ্যাভাবটা দূর করতে পারে। অন্যদিকে ওয়ার্ল্ড মার্ক এনসাইক্লোপিডিয়া অফ দ্য নেশনস অর উইমেন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি এর মতো মাঝারি আকারের বিশ্বকোষ গ্রন্থাগার সংগ্রহের গভীরতা বৃদ্ধিতে সাহায্য করে, কারণ এগুলোতে এমন সব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় যা গ্রন্থাগার সংগ্রহে সাধারণত অন্তর্ভুক্ত হয় না। সাধারণ বিশ্বকোষের মতো বিষয় বিশ্বকোষ বহুখণ্ড বিশিষ্ট এবং খুবই ব্যয়বহুল হতে পারে, যেমন ম্যাকগ্রো-হিলস এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মোট খণ্ড আছে 20টি, এর দামও প্রায় 3.25 লক্ষ টাকা। তাহলে দেখেন, ম্যাকগ্রো-হিল এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যাকগ্রো-হিল একটা প্রকাশনী, তাদের এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এর মোট খণ্ড আছে 20টা, আর দাম প্রায় 3.25 লক্ষ টাকা। তাহলে চিন্তা করেন, আমাদের সাবজেক্টের এনসাইক্লোপিডিয়া আছে এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। আমার জানা মতে এটা 30টা ভলিউম আছে, তাও অনেকদিন আগে, এখন আরো ভলিউম বাড়ছে কিনা আমি শিওর না। তারপরে আমরা বলছি যে বিশ্বকোষ বর্ষপঞ্জি ও সম্পূরক, এনসাইক্লোপিডিয়া ইয়ারবুকস অ্যান্ড সাপ্লিমেন্টস কিভাবে হয়? যে বর্ষপঞ্জি হচ্ছে বিগত বছরের একটা পর্যালোচনা, জাতীয় রেফারেন্স উপকরণ। একটি বছরে সংঘটিত ঘটনাবলী বা আলোচিত বিষয় বা ব্যক্তি সম্বন্ধে সময়ানুক্রমিক বিবরণ দান এগুলোর উদ্দেশ্য। যেমন 2010 সালের ব্রিটানিকা বুক অব দ্য ইয়ার প্রচুর সংখ্যক পরিসংখ্যানগত তথ্য দেয়া আছে, যা দ্য ওয়ার্ল্ড অ্যালমানাক অ্যান্ড বুক অফ ফ্যাক্টস প্রদত্ত তথ্য উপাত্তের চেয়ে কোনো অংশে কম নাই। তবে মনে রাখতে হবে, বর্ষপঞ্জি বিশ্বকোষের হালনাগাদ কোনো সংস্করণ নয়, বরং এগুলো বিশ্বকোষের প্রদত্ত তথ্যের সম্পর্ক হিসেবে কাজ করে। অন্যদিকে সাপ্লিমেন্টের কথা যে বললাম, এর কাজ হচ্ছে মুদ্রিত বিশ্বকোষের হালনাগাদ তথ্য প্রদান করা। উদাহরণস্বরূপ ব্রিটানিকা নিউ ভিউজ অফ দ্য সোলার সিস্টেম হচ্ছে কমস্টন্স বা এনসাইক্লোপিডিয়ার একটি সাপ্লিমেন্ট, কারণ প্লুটো গ্রহকে যখন গ্রহের মর্যাদাচ্যুত করা হয় তখন হালনাগাদ তথ্য প্রদান করার উদ্দেশ্যে এটি প্রকাশ করা হয়েছিল। অন্যদিকে ওয়েব ভিত্তিক বিশ্বকোষের কোনো হালনাগাদ সংস্করণের দরকার হয় না, কারণ এগুলো সবসময় হালনাগাদ করা হয়ে থাকে। এই হলো বিশ্বকোষের বিভিন্ন ধরন। তারপরে আমরা দেখবো এবার বিশ্বকোষ আসলে আমরা কিভাবে মূল্যায়ন করবো। আমরা গতদিনও দেখেছিলাম যে আমরা যখন আমাদের গ্রন্থাগারে ডিকশনারি কিনবো তখন মূল্যায়ন করবো কিভাবে, আর আজকে আমরা দেখবো যে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া আসলে আমরা যখন প্রয়োগ করব তখন আসলে কিভাবে আমরা মূল্যায়ন করবো। প্রয়োগ করার ক্ষেত্রেই শুধু না, পড়ার ক্ষেত্রেও আমরা কিভাবে মূল্যায়ন করবো। যে অভিধানের মতে বিশ্বকোষের উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর পাঠকের সাধারণ তথ্য চাহিদাগুলো মেটানো, এটা হলো একটা উদ্দেশ্য। তবে অভিধান থেকে বিশ্বকোষ যেখানে পৃথক সেটি হচ্ছে বিশ্বকোষ দীর্ঘ প্রবন্ধ
তথ্যভিত্তিক আলোচনা ও অন্যান্য উপকরণের সমাবেশ ঘটে, যার মাধ্যমে পাঠকের গবেষণা দক্ষতাটা বৃদ্ধি পায়। এ কারণে বিশ্বকোষের ভুক্তিসমূহ মূল্যায়নের সময় পাঠক এর লিখন কৌশল ও তথ্য নির্ভরতাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। বিশ্বকোষ মূল্যায়নে গ্রন্থাগারিকদের সাহায্য করার জন্য বেশ কয়েকটি পর্যালোচনামূলক উপকরণ আছে। অনেক গ্রন্থাগারিকই গবেষণামূলক সাময়িকী, বই বা অন্য কোথাও প্রকাশিত আলোচনার উপর নির্ভর করেন। আবার কেউ আছেন যে তারা সহকর্মী ও পণ্ডিতদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। চয়েস অ্যান্ড লাইব্রেরি জার্নাল নিয়মিতভাবে বিভিন্ন বিশ্বকোষ পর্যালোচনা করে থাকে। বুক লিস্ট সাময়িকীতে বইয়ের পাশাপাশি বিশ্বকোষ সমূহের তুলনামূলক আলোচনায় স্থান পায়। আমেরিকান রেফারেন্স বুকস অ্যানুয়াল এবং এর ইলেকট্রনিক সংস্করণ আছে ARB অনলাইন। এই যে আমেরিকান রেফারেন্স বুক অ্যানুয়াল এর সংক্ষেপে ARBA অনলাইন, এর সাধারণ এবং বিষয়ভিত্তিক বিশ্বকোষ সম্বন্ধে জানার একটি উল্লেখযোগ্য তথ্য উৎস। তাহলে বিশ্বকোষের মূল্যায়ন করার জন্য যেসব বিষয় বিবেচনা করব সেগুলো আমরা এখানে তুলে ধরছি। প্রথমে আমরা বলছি পরিধি। পরিধির মধ্যে আছে উদ্দেশ্য, বিষয় পরিধি, পাঠক। তারপরে আমরা বলেছি কাঠামো, তারপরে বলেছি অনন্যতা, 4 নম্বরে সংকলন কর্তৃপক্ষ, 5 নম্বরে নির্ভুলতা, 6 নম্বরে বস্তুনিষ্ঠতা, 7 নম্বরে সাম্প্রতিকতা এবং 8 নম্বরে বিন্যাস এবং নির্ঘণ্টের ব্যাপারটা বলা হয়েছে। একটু সংক্ষেপে বলি যে প্রথমটা হচ্ছে পরিধি। পরিধি বিচারে 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, একটা হলো ফোকাস বা উদ্দেশ্যটা কি, বিষয়, পরিধি এবং পাঠক। তাহলে একটা একটা করে বলি। উদ্দেশ্য তো পারপাস। একটি বিশ্বকোষের উদ্দেশ্য সম্বন্ধে জানা যাবে এর মুখবন্ধ বা ভূমিকা থেকে। মুখবন্ধে এর লক্ষ্যভুক্ত পাঠক, পরিধি ও কাঠামো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তাহলে এনসাইক্লোপিডিয়া অফ আফ্রিকান আমেরিকান কালচার এন্ড হিস্ট্রি এর প্রথম যে সংস্করণ, এর বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করতে গিয়ে সম্পাদক মণ্ডলীর পক্ষে থেকে বলা হয়েছিল যে আফ্রিকান আমেরিকানদের নানা বিষয় এবং অন্য কোথাও স্থান পায়নি। তাদের এমন অর্জন সম্বন্ধে তথ্য ধারণের একটা ব্যবস্থা রাখাটা সম্পাদনা বোর্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। বিশ্বকোষের সমালোচনা, তাকে আমরা রিভিউ বলে থাকি, থেকেও কিন্তু আমরা এর পরিধি বা কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সে সম্বন্ধে জানতে পারি। ওয়ালবুকের মতে যে কোনো বিশ্বকোষ দর্শন, দারিদ্র তথা ভিজুয়াল এপিএল এর প্রচুর গুরুত্ব দেয়। এগুলোতে লেখা এবং ছবির বিন্যাসের সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়। অন্যদিকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অন্য সবকিছুর চেয়ে লেখা এবং বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই হলো উদ্দেশ্য। আর বিষয় পরিধির কথা যদি বলি, সাবজেক্ট কভারেজ, সেটা হচ্ছে যে একাধিক খণ্ড বিশিষ্ট সাধারণ বিশ্বকোষের ক্ষেত্রে সব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া উচিত। তবে এটিও ঠিক যে প্রকৃতিগত কারণে কিছু কিছু বিষয় অধিকতর মনোযোগ ও স্থান দাবি করে। এছাড়া সাধারণ বিশ্বকোষে সবসময় কিছু না কিছু পক্ষপাতিত্ব থাকেই। যুক্তরাষ্ট্রে প্রকাশিত সাধারণ বিশ্বকোষে অন্য যে কোনো দেশের তুলনায় সে দেশের সাথে সম্পর্কিত বিষয় প্রাধান্য পায়। একই কথা প্রযোজ্য বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে প্রকাশিত বিশ্বকোষের বেলাও। একটি বিশ্বকোষে বিষয় আলোচনা দিক থেকে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে কিনা সেটি বোঝা যাবে বিভিন্ন লেখা বা প্রবন্ধগুলোর গভীরতা বা বিস্তৃতি বিচার করলে। সাম্প্রতিক বিষয়সমূহ ঠিকভাবে তুলে ধরা হয়েছে কিনা সেটিও বিচার করা প্রয়োজন বলে আমি মনে করি। তারপরে পাঠকের কথা বলা হয়েছে। আসলে পাঠক সবকিছু বিষয় আলোচনা, লেখন কৌশল এবং উপস্থাপন ঠিক করে দেয় একটি বিষয়কোষের লক্ষ্যভুক্ত পাঠক আসলে কারা। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে ব্ল্যাকওয়েল এনসাইক্লোপিডিয়া অফ ম্যানেজমেন্টের পাঠক হচ্ছেন ব্যবস্থাপনা ক্ষেত্রে পেশাগত আগ্রহ রয়েছে এমন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যারা তারা। আবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা মাধ্যমিক থেকে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করছেন এমন মানুষের জন্য উপযুক্ত। তুলনামূলক ছোট আকারে প্রবন্ধ, প্রচুর ছবি এবং বড় অক্ষরে ছাপা হওয়ার কারণে স্কলাস্টিক চিলড্রেন্স এনসাইক্লোপিডিয়া শিশুদের জন্য বেশি উপযোগী। আবার এমন বিশ্বকোষ আছে যেটি শিশু, তরুণ, প্রাপ্তবয়স্ক সবাই সমান স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারেন। এই ধরনের বিশ্বকোষের উদাহরণ হচ্ছে ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া। যদিও মূলত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের জন্য এটি রচিত, তারপরও যে কোনো বয়সের পাঠকই এটি ব্যবহার করতে পারেন। জটিল বিষয়ে সহজ সরল আলোচনার কারণে প্রাপ্তবয়স্ক পাঠকও এই বিশ্বকোষ পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই হলো পরিধিতে 3টা বিষয় বলা হলো। 2 নম্বরে একটু বলি কাঠামো। সেটা হচ্ছে যে বিশ্বকোষ আঙ্গিক কাঠামো এর ব্যবহারযোগ্যতা উপযোগিতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আকারের বিশালত্ব ও বাহ্যিক কারণে বিশ্বকোষকে যদি পাঠকের কাছে বিভ্রান্তিকর বা ভীতিজনক মনে করে, তাহলে এই বিষয়বস্তু ততই আকর্ষণীয় হোক না কেন তিনি সেটি ব্যবহারে আগ্রহী হবেন না।
অবশ্যই এটিও ঠিক যে কেবল দর্শন দারিদ্র্যই বিশ্বকোষ নির্বাচনের মানদণ্ড হতে পারে না। সুন্দর প্যাকেজিং ও বহির্বরণ দেখে বিশ্বকোষ বাছাই করাও মোটেও সুবিধাজনক কাজ বলে মনে হবে না। আঙ্গিক কাঠামোর ভিত্তিতে বিশ্বকোষকে মূল্যায়ন করাও ক্ষেত্রে লক্ষ্যভুক্ত পাঠক অর্থাৎ টার্গেট অডিয়েন্সের কথা মাথায় সবসময় রাখতে হবে। প্রচুর ছবি এবং কম লেখা বিশিষ্ট বিশ্বকোষ প্রাপ্তবয়স্ক নয় বরং শিশুদের জন্য বেশি উপযুক্ত হবে। অন্যদিকে যেসব ছবি শিশুদের জন্য কতটা উপযোগী সেটিও একটা চিন্তার বিষয়। পৃষ্ঠা সজ্জা বা পেজ লেআউট একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতিরিক্ত কম বা বেশি সাদা জায়গা রাখা বা বিচারহীন ভাবে বা না ভেবে চিনতে ছবি বসানো, শিরোনাম বা ভেতরের লেখায় ক্ষেত্রে হরফ বা ফন্ট, এই জিনিসগুলোকে ওভারঅল কাঠামোর মধ্যে রেখে আমাদের বিচার করতে হবে। এবার আমরা বলবো অনন্যতা বা ইউনিকনেস। একটা জিনিসকে আমরা কেন বেছে নেব, এর মধ্যে কি এমন ইউনিকনেস আছে। একটি বিশ্বকোষকে তখনই অনন্য বলা যাবে যখন এতে এমন বৈশিষ্ট্য থাকবে যে অন্য কোনো বিশ্বকোষ থেকে এর পার্থক্য নিরূপণ করে দেবে। নানা ধরনের পাঠক সহায়িকা বা পাঠ উপকরণ ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়াকে ধরনের অনন্য মর্যাদা দিয়েছে। আবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সঙ্গে আছে এক খণ্ডের প্রোপিডিয়া, যা জ্ঞান রাজ্যের একটি রূপরেখা প্রদান করে। কোন নির্দিষ্ট বিশ্বকোষ একটি গ্রন্থাগারের রেফারেন্স সংগ্রহের প্রেক্ষাপটও হতে পারে, অনন্য হতে পারে। কোন গ্রন্থাগারের মূল সংগ্রহে কোন বিষয়ে তথ্য সামগ্রীতে ঘাটতি থাকলে রেফারেন্স সংগ্রহের ওই বিষয়ে একটি বিশেষায়িত বিশ্বকোষ মূল সংগ্রহের দুর্বলতাকে ঢেকে দিতে পারে, অথবা সাধারণ বিশ্বকোষে বর্ণিত তথ্যের যে বৃহত্তম পটভূমি সেটা প্রদান করতে পারে। আবার অনলাইন বিশ্বকোষে শব্দ এবং ভিডিও চিত্র প্রদানের মাধ্যমে মুদ্রিত বিশ্বকোষের সীমাকে পরিবর্তিত করতে পারে। এটা হলো ইউনিকনেস। 4 নম্বরে হলো সংকলন কর্তৃপক্ষ। অন্য সব রেফারেন্স উৎসের মতো বিশ্বকোষের ক্ষেত্রেও যে কর্তৃপক্ষ এটি প্রকাশ করেছে বা যে সম্পাদক মণ্ডলী এটি সংকলন বা সম্পাদনা করেছে তাদের নাম পরিচয় বিশ্বকোষটির মূল্যায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বকোষ এর মুখবন্ধে প্রধান বা সম্পাদক বা সম্পাদকীর বক্তব্য বিশ্লেষণ করলে বিশ্বকোষটির গুরুত্ব এবং কার্যকারিতা সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। বিশ্বকোষের সম্পাদক মণ্ডলী ও প্রদায়ক বৃন্দ মানে যারা কন্ট্রিবিউটর্স সাধারণত নিজ নিজ বিশেষজ্ঞ হয়ে থাকেন। সাধারণ বহুখণ্ড বিশিষ্ট বিশ্বকোষের ক্ষেত্রে সম্পাদক মণ্ডলীর সদস্যরা প্রদায়কদের সমস্ত লেখা পর্যালোচনা ও সম্পাদনা করে থাকেন। বিশ্বকোষটির সম্পাদকীয় নীতিমালার সাথে লেখাটিকে সামঞ্জস্যপূর্ণ করাই এর উদ্দেশ্য। ভুক্তি সময়ের লিখন ভঙ্গি ও দৈর্ঘ্যের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। প্রতিটি ভুক্তির লেখক প্রদায়ক সম্পর্কিত তথ্য ভুক্তিটির শুরুতে বা শেষে থাকে। সম্পাদক মণ্ডলীর মুখবন্ধের পরপরই থাকে লেখক সম্পর্ক প্রদায়কের প্রাতিষ্ঠানিক পরিচিতি বা পূর্ণাঙ্গ একটা তালিকা। কোনো ভুক্তিতে লেখক বা প্রদায়কের নাম না থাকলে বুঝতে হবে যে সম্পাদক মণ্ডলী কোনো সদস্য বিষয় বিশেষজ্ঞের সাথে সহযোগিতা করে ব্যক্তিত্বে এটা রচনা করেছেন। এরকম অনেকগুলো বিশেষ সোজা কথায় আমরা যেমন একটা বইয়ের ক্ষেত্রে আমরা দেখি লেখকটা কে, তার যোগ্যতা কি, এরকম ডিকশনারির ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কর্তৃপক্ষ কারা আছে সেটা দেখব। আর নির্ভুলতা, কখনো আমরা কোনো বই পুস্তকে যে মানে ভুল ত্রুটি আমরা মেনে নিতে পারবো না, ভুল থাকবে এটা হবে না। আমরা চাই নির্ভুল একুরেসি থাকবে 100%। তো বিশ্বকোষের ক্ষেত্রে তথ্যগত নির্ভুলতা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ পাঠক বিশ্বকোষকে চূড়ান্ত রেফারেন্স হিসেবে বিবেচনা করে থাকেন। এই জন্য এর তথ্যকে ভুল ত্রুটির ঊর্ধ্বে মনে করেন। বিশ্বকোষের কোনো নিবন্ধে তথ্যগত, ব্যাকরণগত, বানানগত বা অন্য কোনো ধরনের ভুল ত্রুটি আবিষ্কৃত হলে গোটা বিশ্বকোষের গ্রহণযোগ্যতায় আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। এ কারণে বিশ্বকোষের সমস্ত তথ্যকে নির্দ্বিধায় ত্রুটিমুক্ত বা নির্ভুল বলে বিচার করা হচ্ছে নির্মোহভাবে এর মূল্যায়নটা খুবই জরুরি। বিশ্বকোষের কোনো তথ্য সম্বন্ধে সংশয়ের কারণ ঘটলে সমজাতীয় বা অন্য উৎসের সঙ্গে তুলনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তারপর 6 নম্বরে বলা হচ্ছে বস্তুনিষ্ঠতা, অবজেক্টিভিটি। যে বিশ্বকোষের যেহেতু বহু সংখ্যক প্রদায়ক থাকেন মানে কন্ট্রিবিউটর থাকেন এবং সাধারণ বিশ্বকোষে যেহেতু নানা বিষয় অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রে সামগ্রিকভাবে বিশ্বকোষটির বস্তুনিষ্ঠতা এবং পক্ষপাতহীনতা বজায় রাখতে পারলো কিনা এটা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। পাঠক সাধারণভাবে বিশ্বকোষের প্রতিটি নিবন্ধকে পক্ষপাতের ঊর্ধ্বে ও বস্তুনিষ্ঠ বলে ধরে নিতে থাকেন। তবে গ্রন্থাগারিকেও এই বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করতে হয়। বিশ্বকোষের মুখবন্ধ প্রদায়কের তালিকা, লিখন ভঙ্গি, বিন্যাস, প্রদত্ত তথ্যের বস্তুনিষ্ঠতা ইত্যাদি নানা বিষয় বিচার বিশ্লেষণ করে তবেই এর চূড়ান্ত বস্তুনিষ্ঠ সম্বন্ধে ধারণা পাওয়া যেতে পারে। সাম্প্রতিক সময়ে বিশ্বকোষগুলো থেকে লিঙ্গ বা জাতির বৈষম্য দূর করার চেষ্টা করা হয়। এভাবে আমরা আসলে একটা বিশ্বকোষের বস্তুনিষ্ঠতাকে
মূল্যায়ন করব। তারপরে 7 নম্বরে সাম্প্রতিকতা, মানে কারেন্সি। বিশ্বকোষ প্রকাশের পর থেকে সাম্প্রতিকতা বা যে সমসাময়িকতা গুণ সেটা কিন্তু হারাতে থাকে, কারণ সেটা প্রকাশ হওয়ার পর থেকে আরো নতুন নতুন জিনিস যোগ হতে পারে, সেটা তো আর এখানে যোগ করা সম্ভব নয়। তো মুদ্রিত বিশ্বকোষ প্রকাশের দীর্ঘ প্রক্রিয়ার কারণে এমনকি মুদ্রণকালে এগুলোর কোনো তথ্য অপ্রচলিত, পুরনো বা অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। একখণ্ড বিশিষ্ট বিশ্বকোষের তুলনায় বহুখণ্ড বিশিষ্ট বিশ্বকোষের সমস্যাটা বেশি প্রকট হয়। এই ধরনের বিশ্বকোষকে প্রতি বছর পর্যালোচনা বা হালনাগাদ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এ কারণে এই ধরনের বিশ্বকোষের নতুন সংস্করণ প্রকাশের সময় প্রকাশকরা সাধারণত নির্বাচিত কিছু ভুক্তি বা কোনো অংশকে হালনাগাদ করে থাকেন। অনলাইন বিশ্বকোষগুলো এই সমস্যা থেকে মুক্ত। এগুলো যে কোনো সময় হালনাগাদ করা হতে পারে, তা হয়। উদাহরণস্বরূপ 2010 সালের জানুয়ারি মাসে হাইতিতে সংঘটিত ভূমিকম্পের মাত্র 2 মাসের মাথায় ব্রিটানিকা অনলাইনে হাইতি ও পোর্ট অফ প্রিন্স ভুক্তি দুটিতে এক বিপর্যয়ের প্রভাব সম্বন্ধে তথ্য অন্তর্ভুক্ত হয়। 2010-এ হাইতি ভূমিকম্প শিরোনামে নতুন একটি ভুক্তিও যুক্ত হয়। অনলাইনে যে কোনো সময় করা যেতে পারে। এবং সর্বশেষ আমাদের যেটা দেখতে হবে সেটার বিন্যাস এবং নির্ঘণ্ট, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট এবং ইন্ডেক্সিং সিস্টেমটা কিরকম। মুদ্রিত বিশ্বকোষে বিশেষ করে যারা লাইব্রেরিয়ান তারা এই জিনিসটা ভালো বুঝবে এবং তাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। মুদ্রিত বিশ্বকোষে সাধারণত ক্রস রেফারেন্স ও নির্ঘণ্ট সহ বর্ণনাক্রমিক বিন্যাস অনুসরণ করা হয়। নিবন্ধের পরপরই বা দীর্ঘ নিবন্ধের ক্ষেত্রে কোনো কোনো অনুচ্ছেদের পর গ্রন্থপঞ্জি দেওয়া হয়। বর্ণানুক্রমিক বিন্যাস ওয়ার্ড বাই ওয়ার্ড পদ্ধতি, যে পদ্ধতিতে স্যান সালভাডর বা সানমান এর আগে আসবে, লেটার বাই লেটার পদ্ধতি অনুসরণ। আপনারা এটা জানেন, ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দ, লেটার বাই লেটার মানে একটা শব্দ বর্ণের পর আরেকটা বর্ণ। তো যেটাই পদ্ধতি হোক সেটা খেয়াল রাখতে প্রযোজ্য এবং অধিকতর গ্রহণযোগ্য ভুক্তি প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য বেশিরভাগ বিশ্বকোষেই সি রেফারেন্স, যেমন কোনো নামের একাধিক গ্রুপের মধ্যে যেটি গ্রহণযোগ্য সেটি নির্দেশ করে, এবং সি অলসো রেফারেন্স মানে সমজাতীয় ভুক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় থাকে। এভাবে সি অ্যান্ড সি অলসো বলা হয় এটাকে। বেশিরভাগ পাঠকই যদি প্রধান ভুক্তি বা কাঙ্ক্ষিত বিষয়ে যাওয়ার জন্য পর্যায়ক্রমিকভাবে বিষয় অনুসন্ধান করেন, নির্ঘণ্ট ব্যবহার করলে তিনি এমন সব বিষয় পাবেন যেগুলো সি অ্যান্ড সি অলসো রেফারেন্সের উপর নির্ভর করতে পারে না। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নির্ঘণ্ট উড ভ্যালি এলিজাবেথ ভুক্তিটি পাঠককে এলিজাবেথ উডভ্যালির উপর প্রধান নিবন্ধ ছাড়াও এডওয়ার্ড 4-5, রিচার্ড 3 এর উপর বাড়তি তথ্যের সন্ধান দেবে। সোজা কথায় আমরা দেখব যে এখানে বিন্যাসটা কেমন, লেটার বাই লেটার নাকি ওয়ার্ড বাই ওয়ার্ড, এবং এখানে নির্ঘণ্ট আছে কিনা। কারণ আমরা নির্ঘণ্ট সম্পর্কে আমরা আগেই বলেছিলাম যে এ বুক উইদাউট অ্যান ইন্ডেক্স ইজ জাস্ট লাইক এ চেক উইদাউট এ সিগনেচার, অর্থাৎ বলা হয়ে থাকে যে একটা স্বাক্ষরবিহীন চেক যেমন মূল্যহীন, বলা হয়ে থাকে যে একটা নির্ঘণ্টবিহীন বইও ঠিক তাই। এজন্য নির্ঘণ্টের যে গুরুত্ব এটা আমাদের অনুধাবন করতে হবে। এই হলো আমাদের বিশ্বকোষ মূল্যায়নের মানদণ্ডগুলো। এরপরে আমরা দেখব যে বিশ্বকোষ কিভাবে আমরা নির্বাচন করব। তো দামের কথা চিন্তা করলে মুদ্রিত বা অনলাইন যে কোনো বিশ্বকোষ ক্রয়ী গ্রন্থাগারের জন্য বড় ধরনের একটা বিনিয়োগ। কারণ একটু আগে বললাম 3.5 লাখ টাকা একটা বিশ্বকোষের দাম। তবে বিশ্বকোষ নির্বাচনের সময় কেবল দামের কথা চিন্তা করলেই হবে না, গ্রন্থাগারের সেলফ স্পেস, বিশ্বকোষ রাখার উদ্দেশ্য, পাঠকের ধরন এবং সংখ্যা এসব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে। গ্রন্থাগারিকের উচিত হবে উল্লেখিত সবগুলো বিষয় বিবেচনা করে বিশ্বকোষ নির্বাচন করা। একটু সংক্ষেপে বলি, এটার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে পাঠকের আসলে অনেকগুলো ধরন আছে। কোন ধরনের পাঠকের জন্য আসলে কোন বই লাগবে এটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। যে আপনি তো বুঝতে পারবেন যে আপনার গ্রন্থাগারে কোন ধরনের পাঠক সাধারণত পড়তে আসে। যেমন আমরা এখানে 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লার্নার্স, জ্ঞানার্থী। আরেকটাকে বলেছি ইউজার্স উইথ জেনারেল নিডস, সাধারণ চাহিদা সম্পন্ন ব্যবহারকারী। আরেকটাকে বলতেছি ইউজার্স উইথ স্কলারি অর স্পেশালাইজড নিডস, মানে পাণ্ডিত্যপূর্ণ বা বিশেষায়িত চাহিদা সম্পন্ন ব্যবহারকারী। তো এই 3 ধরনের কথা কিন্তু মাথায় রেখে আপনাকে বিশ্বকোষ নির্বাচন করতে হবে। আর মূল্য এবং মুদ্রিত এবং অনলাইন বিশ্বকোষের মধ্যে একটা তুলনাও করা যেতে পারে যে কোনটা আমরা আসলে রাখবো। তো সংক্ষেপে একটু বলছি, জ্ঞানার্থী বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। লার্নার্স, জ্ঞানার্থী বা জ্ঞান অনুসন্ধিৎসু যে কেউ হতে পারেন। বিশ্বকোষ প্রকাশের সময় প্রকাশকরা সাধারণত এই ধরনের পাঠকের প্রয়োজনের কথাই মাথায় রেখেন। শিক্ষার্থী বা জ্ঞানার্থীর বয়স যাই হোক না কেন, বিশ্বকোষের অন্যতম দায়িত্ব হচ্ছে তার জন্য শিক্ষা প্রয়োজন মেটানো। বিশ্বকোষ
এমন অনেক উপকরণ থাকে যার মাধ্যমে মানুষ তথ্য পেতে এবং তথ্যকে সংশ্লেষণ ও বিশ্লেষণ করতে সক্ষম হন। বিশ্বকোষ এমনভাবে তথ্য উপস্থাপন করা হয় যাতে জ্ঞানার্থী সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। তো এদের কথা মাথায় রেখে আসলে বিশ্বকোষ গবেষণা দক্ষতা বৃদ্ধির জন্য প্রদত্ত দিক নির্দেশনা কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী মানুষের গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। আর সাধারণ চাহিদা সম্পন্ন ব্যবহারকারী কারা? কোনো বিষয়ে সংক্ষিপ্ত তথ্য প্রয়োজন বা ওই বিষয়ের তথ্য উৎসগুলো সম্বন্ধে জানতে চান এমন পাঠক এই শ্রেণীতে পড়বেন। সাধারণ জ্ঞানার্থীদের মধ্যে এসব পাঠক বিশ্বকোষের গবেষণা সংক্রান্ত দিক নির্দেশনাগুলোতে আগ্রহী হয়ে ওঠেন, বরং দ্রুত এবং সহজে তথ্য খুঁজে পাওয়ার ব্যাপারে তারা সবসময় আগ্রহ প্রকাশ করে। এ ধরনের পাঠকের চাহিদা পূরণের জন্য গ্রন্থাগারিকরা এমন বিশ্বকোষ সংগ্রহ করেন যেগুলো বিষয়ের গভীর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা নয়, বরং ওই বিষয়টা নানা দিকের যে বিস্তারিত আলোচনা সেটা থাকবে, কারণ এরা তো সাধারণ চাহিদা সম্পন্ন ব্যবহারকারী। আরেকটা হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ বা বিশেষায়িত চাহিদা সম্পন্ন ব্যবহারকারী। এরা কারা? যে পাণ্ডিত্যপূর্ণ বা বিশেষায়িত চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সাধারণত বহুখণ্ড বিশিষ্ট বিশ্বকোষে তাদের প্রয়োজনীয় তথ্য পেলেও বিষয়ভিত্তিক বিশ্বকোষে তাদের বেশি কাজে আসে। কারণ পাণ্ডিত্যপূর্ণ মানে তারা নিজেদের বিষয়ে খুব পণ্ডিত। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের স্নাতক শ্রেণীর একজন শিক্ষার্থী নিচে এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে বেশি উপকৃত হবেন। ওই বিষয়ের গ্রন্থাগারিকও তার রেফারেন্স গ্রন্থে সংগ্রহে এই বিশ্বকোষটি রাখতে চাইবেন। একই কথা অন্য বিষয়ের শিক্ষার্থী ও বিষয় গ্রন্থাগারিকদের জন্য প্রযোজ্য। গ্রন্থাগারিক কোন বিষয় বিশ্বকোষ গ্রন্থাগারে অন্তর্ভুক্ত করবেন তা একান্তই পাঠকের প্রয়োজনের উপর নির্ভর করে। তবে অধিকাংশ শিক্ষায়তন এবং গণগ্রন্থাগারিক তাদের সঙ্গে নানা ধরনের বিষয় বিশ্বকোষ অন্তর্ভুক্ত করেন। পাঠক চাহিদার সাথে মিল রেখে প্রতিনিয়ত নতুন নতুন বিশ্বকোষের অন্তর্ভুক্তি ঘটে থাকে। আর মূল্যের কথা বললাম, এটা একটা বড় ব্যাপার। যে কোনো গ্রন্থাগারের সামগ্রী সংগ্রহের সামগ্রীর মূল্য একটি বড় ভূমিকা পালন করে। গ্রন্থাগারের জন্য বিশ্বকোষ স্বভাবতই একটি বড় ধরনের বিনিয়োগ এবং এই কাজটি হেলাফেলা করা যাবে না। মুদ্রিত বিশ্বকোষের মূল্য এমনিতে যথেষ্ট বেশি। অনেক সময় এর সঙ্গে যোগ হয় বার্ষিক ভিত্তিতে প্রকাশিত হালনাগাদ তথ্য যেটা থাকে এবং সম্পূরক যে পুনর্পত্র তারও মূল্য দিতে হয়। ইলেকট্রনিক বিশ্বকোষের মূল্য গ্রন্থাগারের পাঠক সংখ্যার উপর ভিত্তিক ওঠানামা করতে পারে, যদিও একটি কনসোর্টিয়ামের অংশ হয় সেই ভেন্ডরের হিসেবে। তো মূল্যটা সবসময় আমাদের বিবেচনা রাখতে হবে। আর মুদ্রিত এবং অনলাইন বিশ্বকোষের মধ্যে তুলনা করতে গেলে যদি বলতে হয় যে অনলাইন বিশ্বকোষ আবির্ভাবের আগে গ্রন্থাগারিকদের শুধু মুদ্রিত বিশ্বকোষের উপরেই কিন্তু নির্ভর করতে হয়েছিল। ভূখণ্ড বিশিষ্ট বিশ্বকোষের দাম ছিল অনেক এবং এদের সেলফে আয়ও ছিল যথেষ্ট কম। এগুলোর বিষয়বস্তু এতটাই পুরনো ছিল যে অপ্রাসঙ্গিক হয়ে যেত, তখন আবার নতুন করে সংস্করণ কিনতে হইতো। তো যেহেতু এখন আবার অনলাইন চলে আসছে, এখন কথা হচ্ছে আপনার যে গ্রন্থাগার এখন সেখান থেকে আপনি কতটুকু অনলাইন সার্ভিস আপনার পাঠককে দিতে পারবেন সেই বিবেচনা আপনাকে রাখতে হবে। আমরা এখন 100% আমাদের গ্রন্থাগারগুলোতে কম্পিউটার সেবা দিতে পারি না, যে প্রত্যেক পাঠকের জন্য একটা করে কম্পিউটার থাকবে, আসবে, দেখবে, এটা সম্ভব নয়। তো এটা বিবেচনায় মুদ্রিত এবং অনলাইন এটা ডিপেন্ড করবে ওই গ্রন্থাগারের সামর্থ্য অনুযায়ী তারা কতটুকু এফোর্ট দিতে সম্ভব, সেই অনুযায়ী তারা তাদের বিশ্বকোষটা নির্বাচন করবে। এখন উল্লেখযোগ্য কিছু বিশ্বকোষ নিয়ে কথা বলবো। অনেক অনেক বিশ্বকোষ আছে যেটা বলে শেষ করা সম্ভব নয়। যদি সাবজেক্টের কথা চিন্তা করেন তাহলে পৃথিবীতে কি সাবজেক্টের কোনো অভাব আছে? হাজার হাজার সাবজেক্ট আছে পৃথিবীতে, যত মানুষ পড়াশোনা করে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে। তো সবগুলোর তো আর নাই, তারপরও উল্লেখযোগ্য কিছু বিশ্বকোষ যেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমটাই আমরা এখানে বলছি যে শিশু এবং তরুণদের জন্য কিছু বিশ্বকোষ আছে, আবার পরিণত এবং বয়স্কদের জন্য কিছু বিশ্বকোষ আছে, একখণ্ড বিশিষ্ট কিছু বিশ্বকোষ আছে এবং বিষয় বিশ্বকোষ আছে। সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বলবো। প্রথমটা যদি বলি, শিশু এবং তরুণদের জন্য যে বিশ্বকোষ, সেটা কি? যে অল্প বয়সী পাঠকদের জন্য প্রথম সারির একটি বিশ্বকোষ হচ্ছে ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া। 2010 সালে 22 খণ্ডে এর সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়, যাতে 17,000-এর মতো প্রবন্ধ এবং 27,500 চিত্র আছে। এতে প্রায় 2200 মানচিত্র আছে। বনানুক্রমিকভাবে বিন্যস্ত এই বিশ্বকোষে আছে প্রচুর পরিমাণে ক্রস রেফারেন্স, যা পাঠককে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পেতে সাহায্য করে। বিষয় ও কাম্য পাঠকের উপর নির্ভর করে নানা দৈর্ঘ্যের নিবন্ধ এতে স্থান পেয়েছে। এই বিশ্বকোষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চিত্রের প্রাধান্য। উদাহরণ দিয়ে যদি বলি তাহলে বৃক্ষ শিরোনামে প্রবন্ধটিতে আছে 28টা চিত্র, যাতে বৃক্ষের বিভিন্ন অংশ, বৃদ্ধির প্রক্রিয়া, ব্যবহার ইত্যাদি তুলে ধরা হয়েছে। এই বিশ্বকোষের অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে সারণী বা
রেখচিত্রের মাধ্যমে, যা এর গড়পড়তাকে বাড়িয়ে দিয়েছে অনেকটাই। এই বিশ্বকোষটি ওয়ার্ল্ড বুক অনলাইন নামেও অনলাইনে পাওয়া যায়। এতটুকুই বললাম, অনেক কিছু বলা যায়। তারপরে পরিণত বয়স্কদের জন্য যদি বিশ্বকোষের কথা বলি, তাহলে ইংরেজি ভাষায় বড় কলেবরের একাধিক খণ্ড বিশিষ্ট বিশ্বকোষের মধ্যে অন্যতম হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এর 2010 সালের সংশোধিত সংস্করণে 32টি খণ্ডে মোট 65,000 নিবন্ধ আছে এতে। এর 3টা অংশে প্রকাশিত হয়, একটা হলো মাইক্রোপিডিয়া, একটা হলো ম্যাক্রোপিডিয়া এবং একটা হলো প্রোপিডিয়া। মাইক্রো, ম্যাক্রো, প্রোপিডিয়া। এর মধ্যে 12 খণ্ডের মাইক্রোপিডিয়াতে প্রবন্ধ আছে সংক্ষিপ্ত আকারে, 17 খণ্ডের ম্যাক্রোপিডিয়া আছে বিস্তারিত আকারে। উভয় অংশে আছে 24,000-এর মতো চিত্র। এক খণ্ডের প্রোপিডিয়ায় আছে জ্ঞানের একটি রূপরেখা বা আউটলাইন। ব্রিটানিকার নির্ঘণ্টটাও 2 খণ্ডে পাওয়া যায়। আগ্রহীরা পৃথক বা ব্রিটানিকা বুক অফ দ্য ইয়ারও কিনতে পারে। আবহমানকালে ধরে তথ্য অনুসন্ধানী পাঠকের যে তথ্য জিজ্ঞাসা, সেটা পূরণ করে আসছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এতে অন্তর্ভুক্ত নিবন্ধগুলো নির্ভরযোগ্যতা এবং প্রামাণ্যতাও প্রশংসার দাবি রাখে। আর তারপরে বলছি যে এক খণ্ড বিশিষ্ট যে বিশ্বকোষ, ব্যবহার সহজতার কারণে পাঠকদের কাছে এক খণ্ডের বিশ্বকোষ বেশ জনপ্রিয়। তবে বহুখণ্ড বিশিষ্ট বিশ্বকোষের সঙ্গে তুলনা করলে এ ধরনের বিশ্বকোষের সংখ্যাটা অনেক কম। এক খণ্ড বিশিষ্ট বিশ্বকোষের মধ্যে অন্যতম হচ্ছে দ্য কলম্বিয়া এনসাইক্লোপিডিয়ার 6ষ্ঠ সংস্করণ, যেটা 2000 সালে প্রকাশিত হয়েছিল। আর এতে প্রায় 50,000 সংক্ষিপ্ত ভুক্তি আছে, সঙ্গে সাদা কালো বেশ কিছু চিত্রও আছে। ওয়েবে এটির মুক্ত সংস্করণটা পাওয়া যায়, এটা কোনো টাকা লাগে না, যে কেউ এটা করতে পারে। এ ধরনের আরেকটা বিশ্বকোষ আছে, যেমন ক্যামব্রিজ এনসাইক্লোপিডিয়া, যেটি 4র্থ সংস্করণটা 2000 সালে বের হয়েছে। এতে 36,000 সংক্ষিপ্ত ভুক্তির মধ্যে 26,000 ভুক্তি অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। 10,000 ভুক্তি রেডি রেফারেন্স ভুক্তির আকারে বিশ্বকোষটা শেষ ভাগে সাজানো আছে। তুলনামূলকভাবে সাম্প্রতিক সংস্করণ আরেকটি এক খণ্ড বিশিষ্ট বিশ্বকোষ হচ্ছে 2006 সালে প্রকাশিত হয়, যে ব্রিটানিকা কনসাইজ এনসাইক্লোপিডিয়া। কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত আর কি, যাতে কি আছে 28,000-এর মতো সংযুক্তি আছে। আর সর্বশেষ বলবো যে বিষয় বিশ্বকোষ, বিষয়ভিত্তিক বিশ্বকোষের চাহিদা বিষয় বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের মধ্যে প্রচুর। বাজারে এ ধরনের বিশ্বকোষের সংখ্যাও কম নয়। এগুলোর মধ্যে ম্যাকগ্রো-হিল এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন, রিচমেক অ্যানিম্যাল লাইফ এনসাইক্লোপিডিয়া, ওয়ালমার্ক এনসাইক্লোপিডিয়া অফ দ্য নেশনস। শেষের দুটো বিশ্বকোষ মুদ্রিত আকারে প্রকাশের পাশাপাশি গ্লেভ ভার্চুয়াল রেফারেন্স লাইব্রেরি সিরিজের অংশ হিসেবে ইলেকট্রনিক আকারে পাওয়া যায়। উপরোক্ত বিশ্বকোষগুলোর মধ্যে 20 খণ্ডের ম্যাকগ্রো-হিল এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেক সুখ্যাতি আছে তার। পরিধি এবং বিষয়বস্তুর বিচারে তুলনাহীন এ জ্ঞান কোষ্ঠীর সর্বশেষ সংস্করণ, মানে 10ম সংস্করণের কথা বলছি, যেটা 2007 সালে হয়, যাতে 7,000 প্রবন্ধ এবং 12,000 চিত্র সন্নিবেশিত আছে। অনুসন্ধান কাজের সহযোগিতার জন্য আছে 60,000-এর মতো ক্রস রেফারেন্স। অ্যাক্সেস সায়েন্স নামে একটা বিশ্বকোষ, এটি অনলাইন সংস্করণ আছে। গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান, মানে আমাদের বিষয়ে, আমরা যে বিষয়ে পড়াশোনা করি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সেটার একটা একদম শীর্ষস্থানীয় বিশ্বকোষ হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এটা কথা বলা হচ্ছে, এটা 33 খণ্ডের। আমি যখন ছাত্র ছিলাম তখন 30 খণ্ড পর্যন্ত পেয়েছিলাম। যাই হোক, এটা 33 খণ্ডের বিশাল আকারে বিশ্বকোষটি সংকলনের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক পর্যায়ে 1300 জন। চিন্তা করেন, 1300 জন বিশেষজ্ঞ, যাদের মধ্যে গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানী ছাড়াও এখানে কম্পিউটার বিজ্ঞানী, তারপরে হচ্ছে সিস্টেমের বিশ্লেষক ইত্যাদি নানা ক্ষেত্রে যারা বিষয় বিশেষজ্ঞ, তারা এখানে ছিলেন। বিষয় অনুযায়ী বর্ণানুক্রমিকভাবে সজ্জিত এই বিশ্বকোষটিতে আছে উল্লেখ সংখ্যক ক্রস রেফারেন্স, রেখচিত্র, সারণী ইত্যাদি। তাহলে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে একটা এনসাইক্লোপিডিয়ার নাম বলেন, তখন অ্যাটলিস্ট নিজের সাবজেক্টের যে এনসাইক্লোপিডিয়াটা আছে, এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেটা 33 খণ্ডে বের হয়েছিল এবং এর 1300 জন মানুষ এখানে কাজ করছে এবং সবাই এক্সপার্ট নিজেদের বিষয়ে, এটা অ্যাটলিস্ট বলবেন আপনারা। তো এই ছিল আজকে আমার আলোচনা।